বন্ধুরা, কখনো কি ভেবেছেন কিভাবে একটি 10 টাকার নোট বদলে দিতে পারে পুরো একটি হত্যাকাণ্ডের গতিপথ? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আজকের গল্পে এই 10 টাকার নোটই ছিল এক খুনির ধরা পড়ার কারণ। দিল্লির পালাম বিহারে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের কাহিনী আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। কিভাবে এক 10 টাকার নোট পুলিশের হাতে এসে পৌঁছায় এবং সেই নোটের মাধ্যমে ধরা পড়ে খুনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক চাঞ্চল্যকর সত্য কাহিনী। গল্পের শুরু হয় দিল্লির পালাম বিহার এলাকা থেকে। সেখানে এয়ারফোর্সের একজন অ্যাকাউন্টস অফিসার রঘুবীর সিং তাঁর স্ত্রী এবং 27 বছরের ছেলের সঙ্গে খুব সুখে বসবাস করতেন। তাদের পরিবার খুবই সুখী এবং শান্ত ছিল, কিন্তু রঘুবীর সিং জানতেন না যে তাদের সুখ শীঘ্রই এক গভীর শোকে পরিণত হতে চলেছে। একদিন সন্ধ্যা 7টার দিকে রঘুবীর সিং প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছানোর পর তিনি দেখতে পান যে বাড়ির প্রধান দরজা খোলা এবং গেটটিও পুরোপুরি খোলা রয়েছে। চারপাশে কেউ ছিল না। এটি দেখে রঘুবীর সিং কিছুটা অস্বস্তি অনুভব করেন, কারণ প্রতিদিন যখন তিনি বাড়ি ফিরতেন তাকে দরজার ঘণ্টা বাজাতে হতো এবং তাঁর স্ত্রী বা ছেলে দরজা খুলতেন। কিন্তু সেদিন বাড়ির দরজা আগেই খোলা ছিল। তিনি ভেবেছিলেন হয়তো কেউ ভুল করে দরজা খোলা রেখে গেছে। এরপর তিনি সরাসরি বাড়ির ভেতরে ঢোকেন। বাড়িতে প্রবেশ করেই তিনি দেখেন যে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। এটি দেখে তিনি দৌড়ে নিজের ঘরের দিকে যান। ঘরে ঢুকে তিনি যা দেখলেন তাতে তাঁর রক্ত হিম হয়ে যায়। রঘুবীর সিং যখন তাঁর স্ত্রীর ঘরে ঢোকেন তখন দেখেন যে তাঁর 55 বছর বয়সী স্ত্রীর রক্তে ভেজা মৃতদেহ মাটিতে পড়ে আছে। এই দৃশ্য দেখে তিনি ভয়ে শিউরে ওঠেন। তিনি আতঙ্কে চিৎকার করে ছেলেকে ডাকতে ডাকতে তাঁর ঘরের দিকে দৌড় দেন, কিন্তু ছেলের ঘরে ঢুকে তিনি দেখেন একই ভয়াবহ দৃশ্য। তাঁর 27 বছর বয়সী তরুণ ছেলের রক্তে ভেজা মৃতদেহ মাটিতে পড়ে আছে। এটি দেখে রঘুবীর সিংয়ের গলা শুকিয়ে যায় এবং তিনি উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা দৌড়ে আসেন। এই ভয়াবহ দৃশ্য দেখে প্রতিবেশীরাও হতবাক হয়ে যান। সবাই ভাবতে থাকে এয়ারফোর্স অ্যাকাউন্টেন্ট রঘুবীর সিংয়ের স্ত্রী এবং ছেলেকে এত নৃশংসভাবে কে হত্যা করল। পাশের এক ব্যক্তি দ্রুত পুলিশকে ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ততক্ষণে বাড়ির চারপাশে বড় ভিড় জমে গিয়েছিল। পুলিশ মা ও ছেলের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে উপস্থিত প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ছিল, এই ঘটনাটি কে ঘটিয়েছে এবং কেন? পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে তারা দেখে যে বাড়ির সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। আলমারি এবং ড্রয়ার সম্পূর্ণভাবে তছনছ করা হয়েছে। এইসব দেখে পুলিশ ধারণা করে যে এটি লুটপাটের ঘটনা হতে পারে। এরপর এই খবর রঘুবীর সিংয়ের সমস্ত আত্মীয় স্বজনের কাছে পৌঁছায়। সবাই এসে ভরা চোখে মা ও ছেলের শেষকৃত্য সম্পন্ন করে। এদিকে পুলিশ তাদের তদন্ত চালিয়ে যায়। তদন্ত চলাকালীন পুলিশ একটি অদ্ভুত তথ্য আবিষ্কার করে। বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু সেই ক্যামেরাগুলির রেকর্ডিং ডিভাইস গায়েব ছিল। অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে সেই ডিভাইসটি সরিয়ে নিয়েছে। এই বিষয়টি পুলিশের সন্দেহ বাড়িয়ে তোলে। পুলিশ বুঝতে পারে যে যেই এই ঘটনার সাথে জড়িত সে জানত যে বাড়িতে ক্যামেরা রয়েছে এবং সেই ক্যামেরাগুলির রেকর্ডিং কোথায় সংরক্ষিত হয়। এরপর পুলিশ আরও গভীরে তদন্ত শুরু করে। পুলিশ রঘুবীর সিংয়ের অতীত খতিয়ে দেখে, এটি জানার জন্য যে তার কারো সাথে কোনো শত্রুতা ছিল কিনা। তবে তদন্তে কিছুই পাওয়া যায় না, কারণ রঘুবীর সিং একজন সাধারণ এবং শান্ত পরিবারের সদস্য ছিলেন এবং তার কারো সাথে কোনো শত্রুতা ছিল না। এরপর পুলিশ রঘুবীর সিংয়ের 27 বছর বয়সী ছেলের অতীত খতিয়ে দেখে। জানা যায় যে তিনি একটি প্রাইভেট চাকরি করতেন, কিন্তু 2020 সালের লকডাউনের সময় তাঁর চাকরিটি চলে যায়। তখন থেকে তিনি বেকার ছিলেন এবং তাঁর বাবা মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন। তদন্তে এটাও পরিষ্কার হয় যে রঘুবীর সিংয়ের ছেলেরও কারো সাথে কোনো শত্রুতা ছিল না। এখন পুলিশ এমন একটি ডাবল মার্ডার কেসের মুখোমুখি হয়েছিল যেখানে না কোনো প্রমাণ ছিল, না কারো উপর সন্দেহ, আর না কোনো সিসিটিভি ফুটেজ। সময় কেটে যাচ্ছিল এবং পুলিশ মাঝে মাঝে রঘুবীর সিংয়ের বাড়িতে এসে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু কোনো শক্তপোক্ত সূত্র তাদের হাতে আসছিল না। এই সময় রঘুবীর সিংয়ের স্ত্রীর ভাইয়ের ছেলে অভিষেক, যিনি রঘুবীর সিংয়ের ছেলের খুব ভালো বন্ধুও ছিলেন এবং এই দুঃখের সময় সব সময় পরিবারের পাশে ছিলেন, তিনি পুলিশের উপর চাপ সৃষ্টি করেন। তিনি বলেন যে পুলিশ সঠিকভাবে এই কেসের তদন্ত করছে না। অভিষেকের কথা শুনে পুলিশও মনে করে যে এই কেসের নতুন করে তদন্ত করা উচিত।
এরপর পুলিশ বাড়ির চারপাশে এবং দূর দূর পর্যন্ত লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা শুরু করে। ঠিক তখনই পুলিশ একটি গুরুত্বপূর্ণ সূত্র পায়। মহল্লায় বসবাসরত একজন ব্যক্তি পুলিশকে তার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখান। ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি মুখে গামছা বাঁধা অবস্থায় এবং হাতে একটি বাক্সের মতো কিছু নিয়ে যাচ্ছে। এটি দেখে পুলিশের সন্দেহ হয় যে সম্ভবত এই লোকটি খুনি। তবে সেই সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির মুখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, যার কারণে পুলিশ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে বন্ধুরা, পুলিশ একটি বিষয় লক্ষ্য করে যে এই ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছিল এবং তার সাথে আর কেউ ছিল না। তখন পুলিশ মনে করে যে হয়তো সে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছে, যেমন অটো, ট্যাক্সি, বাস বা ব্যাটারি রিক্সা। এরপর পুলিশ তাদের সমস্ত শক্তি দিয়ে সেই খুনিকে খুঁজে বের করার চেষ্টা করে, যে দুটি নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে। পুলিশ আশপাশের সমস্ত অটো এবং রিক্সাওয়ালাদের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই ভিডিও ক্লিপও দেখায়, কিন্তু কেউই ওই ব্যক্তিকে চিনতে পারেনি এবং কেউ তাকে আগে দেখেনি। তখন একটি ব্যাটারি রিক্সাওয়ালা সামনে আসে এবং বলে যে মঙ্গলবার সে তার রিক্সায় একটি ছেলে পেয়েছিল যার মুখে গামছা বাঁধা ছিল। এই তথ্য শোনার পর পুলিশ প্রথমবারের মতো সাফল্য লাভ করে। রিক্সাওয়ালা আরও বলে যে তাকে ওই ছেলে মনে ছিল কারণ তার পোশাক এবং হাতে রক্তের দাগ ছিল আর তাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। তবে এখন পুলিশ বুঝতে পারে যে এই তথ্য দিয়ে তারা ওই ব্যক্তির অতীত সম্পর্কে কিছুই জানতে পারবে না। তবে বন্ধুরা, অটোওয়ালা একটি অদ্ভুত কথা বলে যা পুরো কেসের গতিপথ বদলে দেয়। সে জানায় যখন সে ছেলেটিকে মেট্রো স্টেশনে নামিয়ে দেয় তখন সে তাকে 30 টাকা দিয়েছিল, একটি 20 টাকার নোট এবং একটি 10 টাকার নোট, কিন্তু 10 টাকার নোটটি একেবারে ফাটা ছিল। তখন সে ছেলেটিকে বলে এই 10 টাকার নোট চলবে না। ছেলেটির কাছে 500 টাকার নোট ছিল, কিন্তু অটোওয়ালা তা গ্রহণ করতে অস্বীকার করে। পরে সেই ছেলেটি তাকে তার পেটিএম নম্বর চেয়ে বলে যে সে 10 টাকা অনলাইন পেমেন্ট করে দেবে এবং ছেলেটি 10 টাকা পেটিএম করে দেয়। এই কথা শুনেই পুলিশের চোখ খুলে যায় এবং তারা তৎক্ষণাৎ অটোওয়ালার ফোন নিয়ে সেখান থেকে সেই নম্বরটি বের করে, যার মাধ্যমে মঙ্গলবার তাকে অনলাইন টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছিল। আসলে সেই নম্বরটি আর কারো নয়, বরং সেটি ছিল রঘুবীর সিংয়ের স্ত্রীর ভাইয়ের ছেলের অর্থাৎ অভিষেকের। হত্যার পর থেকেই অভিষেক রঘুবীর সিংয়ের সাথে সবসময় ছিল। ছেলের শেষকৃত্য তার হাতেই হয়েছিল এবং সে হাসপাতালে মৃতদেহের সাথে উপস্থিত ছিল। অভিষেক বারবার পুলিশের ওপর চাপ সৃষ্টি করছিল যাতে তারা সঠিকভাবে কাজ করে। তবে চোখের সামনে থাকা সত্ত্বেও অভিষেক পুলিশকে নিয়মিত ফাঁকি দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটি ফাটা 10 টাকার নোটের কারণে সে ধরা পড়ে। এই ব্যাপারটি সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। তবে মানুষের মনে এখনও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল যে কেন অভিষেক সেই নিরপরাধ মা ও ছেলেকে নৃশংসভাবে মেরে ফেলেছিল। পুলিশ যখন অভিষেককে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় যে অভিষেক তার পিসির কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু লকডাউনের কারণে তার চাকরি চলে যায় এবং তার কাছে টাকা ফেরত দেওয়ার কোনো উপায় ছিল না। একদিন সে রঘুবীর সিংহের বাড়িতে যায়, যেখানে সে তার কাজিন ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করে এবং একটি সিনেমাও দেখে। খাওয়ার সময় তার পিসি তাকে 50,000 টাকার কথা উল্লেখ করে টোকা মারে। অভিষেকের মনে হয় টাকার অভাবে তাকে বারবার অপমান করা হচ্ছে। এই বিষয়টি তার খুবই খারাপ লাগে। রাগের মাথায় সে তার পিসির সাথে ঝগড়ায় জড়ায়। ঝগড়া এতটাই বেড়ে যায় যে অভিষেক বাড়িতে থাকা ডাম্বেল দিয়ে পিসি ও ছেলেকে হত্যা করে। এরপর সে বাড়ির সিসিটিভির রেকর্ডিং সরিয়ে ফেলে এবং বাড়িটাকে এমনভাবে এলোমেলো করে দেয় যাতে মনে হয় এটি কোনো ডাকাতির ঘটনা। কিন্তু যদি সেদিন রিক্সাওয়ালা 10 টাকার নোটটি গ্রহণ করত তাহলে হয়তো অভিষেক অনলাইন পেমেন্ট করত না। এতে পুলিশের তাকে ধরতে অনেক বেশি সময় লাগত। তবে বন্ধুরা, অপরাধী যতই চতুর হোক না কেন, শেষ পর্যন্ত ধরা সে পড়েই যায়। আজ অভিষেক জেলে রয়েছে এবং 2 জন নিরপরাধ মা ও ছেলেকে হত্যার শাস্তি ভোগ করছে। এই ঘটনাটি মানবতা ও সম্পর্ককে লজ্জিত করে দেওয়া এক সত্য ঘটনা। এই ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আবার দেখা হবে একটি নতুন সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।